ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট বিএজে। বিএজে বলছে, রাজনৈতিক পালাবদলের পর বিচ্ছিন্নভাবে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটি স্রেফ রাজনৈতিক, কোনোভাবেই ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক নয়। তাহলে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের উদ্দেশ্য কি, আর এর নেপথ্যে রয়েছে কারা? এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নেস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি সংস্কার ও প্রোপাগান্ডা, আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছে দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন এম আবদুল্লাহ, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সেই সঙ্গে আরও আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। এবার ফিরছি আলোচনায়। জনাব এম আবদুল্লাহ, যেমনটি বলছিলাম যে এই যে ভারতীয় কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার করা হলো, সাম্প্রদায়িক উস্কানির এক ধরনের তৈরির অপচেষ্টা করা হলো, সেই জায়গা থেকে এর নেপথ্যে কারা রয়েছে, আর ভারতীয় গণমাধ্যমের এই ধরনের অপপ্রচারের আসলে উদ্দেশ্যই বাকি? জি, ধন্যবাদ। দেশ টিভির এই আয়োজনের যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টির অবতারণা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে যখনই বাংলাদেশ এগিয়ে যাওয়ার চেষ্টা, যখনই বাংলাদেশে একটি পজিটিভ একটি পরিবেশ যখন থাকে, তখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তারাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সবচেয়ে বেশি যে কার্ডটি ব্যবহার করে সেটা হচ্ছে সংখ্যালঘু কার্ড। আমাদের দেশের পক্ষ থেকে বারবারই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা বাংলাদেশি, এটাই হচ্ছে এখানকার আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার, অন্য কোনো কিছু যখন তারা না পায় তখন কিন্তু এই কার্ডটিকে তারা কার্ডটি ব্যবহার করতে করতে আমি মনে করি এটা ভোতা হয়ে গেছে। কিন্তু এটার সেই তারা যেই উদ্দেশ্যে ব্যবহার করে সেটা পারপাস সার্ভ হয়ে বলে আমি মনে করি না। কিন্তু তারা তারপরও আন্তর্জাতিক মহলকে, বিশ্ব যেসব মানবাধিকার সংস্থা আছে এদের আনুকূল্য পাওয়ার জন্য তারা বারবার এটা ব্যবহার করার চেষ্টা করে। এবারে আমরা যেটা দেখেছি, এটা ভারত সরকার এবং ভারতের একটা যে মৌলবাদী কট্টরপন্থী বিজেপি তারা এটা ব্যবহার করতো। কিন্তু এবারে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জন্য কষ্টদায়ক হচ্ছে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে ভারতের মিডিয়াগুলোকে তারা এই ক্ষেত্রে ব্যবহারের সাংঘাতিকভাবে তারা চেষ্টা করেছে। এবং সেই মিডিয়াগুলোতে এত সব বানোয়াট গল্প কাহিনী তারা প্রচার করেছে। কিন্তু এটার বিরুদ্ধেও একটা আশার জায়গা হলো যে এবারে তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আবার আন্তর্জাতিক যেসব গ্রহণযোগ্য মিডিয়া আছে, যেগুলো বিশ্বব্যাপী, যাদের ক্রেডিবিলিটি আছে, তারা কিন্তু এটার মোকাবেলায় আবার অনুসন্ধানী রিপোর্ট করে এটাকে মোকাবিলা করেছে। আপনি দেখবেন যে বিবিসি এটার উপর, ভারতের গণমাধ্যমগুলো যখনই এই অপপ্রচার চালিয়েছে যে বাংলাদেশে হাজার হাজার হিন্দু পরিবারের উপর হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলা যখন তারা প্রচার করছিল, এটার বিপরীতে আমরা দেখেছি বিবিসিকে, আল জাজিরাকে, রয়টার্সের মতো প্রতিষ্ঠানকে তারা অনুসন্ধান চালিয়ে তারা যে ওরা বানোয়াট যেসব গল্প প্রচার করছে এগুলো তথ্য প্রমাণ কিন্তু হাজির করেছে। এটাও একটা আশার জায়গা। অতীতে কিন্তু এমনটা হয়নি। ভারতীয় সরকার, বিজেপির পক্ষ থেকে অতীতে এ ধরনের প্রচার হলে সেটা হয়তো আমরা ডিফেন্ড করেছি, এখান থেকে আমরা এটার ব্যাখ্যা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এবারই আমরা দেখলাম যে বাধ্য হয়ে, কারণ এই প্রোপাগান্ডাটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে আমরা গত 5ই আগস্টের যে বাংলাদেশে যে অবিস্মরণীয় একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, ফেসিবাদ মুক্ত হয়েছে, শেখ হাসিনার মতো একটা নিকৃষ্ট স্বৈরাচারের কাছ থেকে বাংলাদেশটা মুক্ত হয়েছে, এটা তারা মানতে পারছে না। আমরা এই প্রায় আজকে 1 মাস 10 দিনের মাথায়ও যদি আমরা দেখি যে তাদের অ্যাটিটিউড, তারা যা করছে এটা সম্পূর্ণ বাংলাদেশকে নতুন করে ফেসিবাদকে ফিরিয়ে আনার মিশন হিসেবে তারা করছে। তো তারই অংশ হিসেবে কিন্তু তারা প্রথমে এই সংখ্যালঘু কার্ডটি ব্যবহার করেছিল। আপনি যে নিউজটি কোট করেছেন, যে বিবৃতির কথা, আপনি হয়তো দেখবেন যে সেই বিএজে এই সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত কঠোরভাবে সেখানে বলা হয়েছে যে এই যে তারা ভারতীয় গণমাধ্যম
তাদেরকে সরকারের বিজেপি সরকারের পারপাস সার্ভ করার জন্য যে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে, এটা একটা ঘৃণার জায়গা এবং এটা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, তাদের ক্রেডিবিলিটিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আগামী দিনে তারা যাতে এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকে সেই আহ্বানে কিন্তু জানানো হয়েছে। এবং আপনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা আসলে স্ট্রেট ফ্লাশ। এখানে যেটা ঘটে, আমি ধরুন আমি একজন সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের মানুষ, আমি 15 বছর যাবৎ আমি ফেসিবাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছি। এলাকায় আমি মানুষের উপর নির্যাতন চালিয়েছি, তাদের ব্যবসা বাণিজ্যে নানানভাবে ক্ষতিগ্রস্ত করেছি। এই কারণে যদি আমার উপর হামলা হয়, এটা তো সংখ্যালঘু হিসেবে না, আমি আওয়ামী লীগের নেতা হিসেবে আমি এটা করলে, সেটা যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগের নেতা হিসেবে আমি আক্রান্ত হতে পারি। বিষয়টা তো যেসব ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঘটেছে। আর এর বাইরে কিছু যদি ঘটে থাকে সেটাও আমরা মনে করি যে এটা নাশকতার অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, আমরা একাধিক সমীক্ষা, আমার হাতে এখন সময় দিলে আমি দেখাতে পারবো, একাধিক গবেষণা এবং সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের যেসব বাড়ি ঘর জমি জমা অতীতে দখল হয়েছে, এটার উপর একটা স্টাডি হয়েছে, দীর্ঘ স্টাডি রিপোর্ট হচ্ছে যে এইটার প্রায় 95% আওয়ামী লীগের লোকজন দখল করেছে, এর বাইরে কোনো রাজনৈতিক দলের কাছে যায়নি। তো তাহলে আমাদের এই যে গবেষণালব্ধ যে রিপোর্টগুলো আসে এবং এটা হিন্দু কমিউনিটির যে বিভিন্ন সংগঠন আছে তাদেরও বিভিন্ন সময়ে তারা কিন্তু সেটা বলেছে যে আমাদের বেশিরভাগ সম্পত্তি কিন্তু আওয়ামী লীগের লোকজনের দখল, এবং গত 15 বছর এটা কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। ভারত আসলে সংখ্যালঘু কার্ড হিসেবে এটাকে ব্যবহার করছে, তারা বিভিন্ন সময়ে ব্যবহার করছে। ভারতে আসলে সংখ্যালঘুরা কতটা নিরাপদ বা তাদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা আমরা হয়েছে? জানি, সেখানে গরুর গোশত নিয়ে উছিলা করে কিভাবে নৃশংসতা চালানো হয়, কিভাবে বর্বরতা চালানো হয়। একজন ব্যক্তি, একজন মুসলমান গরুর গোশত কিনে বা মাংস কিনে তারা হাতে করে নিয়ে যাচ্ছে, তাকে রাস্তার উপর টুকরো টুকরো করে তাকে হত্যা করা হচ্ছে। এ ধরনের ঘটনা ভারতে অহরহ ঘটছে এবং মুসলমানদের প্রতি সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে এই বিজেপি সরকারের সময়ে যে নৃশংসতা, যে বর্বরতা হয়েছে, এই জন্য এই মোদী সরকার, মোদী ব্যক্তিগতভাবে তার ট্র্যাক রেকর্ড কি, তিনি কি করেছেন, তিনি ক্ষমতায় আসার আগে তার পরিচয় কি ছিল, কোথাকার কসাই হিসাবে তিনি পরিচয় ছিলেন, এগুলো কিন্তু আমরা মানুষ জানে। তো সেখানে সংখ্যালঘু নির্যাতনের যে ট্র্যাক রেকর্ড রয়েছে, সেখানে বাংলাদেশের এসব হাস্যকর সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আমার মনে হয় না যে আর কোনো লাভ হবে। এই কার্ডগুলো ভোতা হয়ে গেছে। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাশেদ খান, কিভাবে দেখছেন এই বিষয়টি? আসলে কার ইন্ধনে ভারতীয় গণমাধ্যমগুলোর এমন অপপ্রচার, সেই জায়গা থেকে আসলে বেনিফিশিয়ারি কারা? ধন্যবাদ আপনাকে, যারা দর্শকবৃন্দ এবং আজকের অতিথি আমাদের আব্দুল্লাহ ভাই, সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আপনাকেও অভিনন্দন। আসলে দেখেন, ভারত 71 সালে আমাদের যে সহযোগিতা করেছে এটা মূলত ভারতের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে ভারত এখনো পর্যন্ত কিছু করেনি। এবং ভারত সবসময় চেয়েছে যে তার নিয়োজিত একটি সরকার বাংলাদেশে থাকুক, এবং সেই হিসেবে তারা সবসময় আওয়ামী লীগকে বেছে নিয়েছে। তারা বিএনপি, জামাত বা অন্য দল তাদেরকে কখনোই সাপোর্ট দেয়নি। আওয়ামী লীগ যে এই যে 15 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করলো, কাদের সহযোগিতায়? ভারতের সহযোগিতায়। এবং এটি প্রধানমন্ত্রী নিজে সবসময় স্বীকার করেছে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলতে স্বৈরশাসক শেখ হাসিনা, যাকে আগে আমরা প্রধানমন্ত্রী বলতাম, এখন আসলে ওই বলতে বলতে অভ্যাসটা হয়ে গেছে, যার নামের আগে কখনো প্রধানমন্ত্রী বলা উচিত না। তো স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে আমি যা দিয়েছি আজীবন মনে রাখবে, এবং বাংলাদেশের জনগণের জন্য তিনি কিন্তু কিছু আনতে পারেননি। এবং সেই প্রতিদান স্বরূপ এখন ভারত শেখ হাসিনার মতন নিকৃষ্ট স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। সেই জায়গা থেকে ভারতের গণমাধ্যম তো অবশ্যই শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা তার কিছু অডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল কিভাবে হলো? এটি তো শেখ হাসিনা নিজেই করেছে, তার একজন কর্মীর সাথে। বলছেন যে চট করে যে কোনো সময় দেশে চলে আসবে। জি, তিনি এই কথা বলছেন যে আমি বাংলাদেশের পাশেই রয়েছি, আমি চট করে যে কোনো সময় চলে আসব। এই কথা বলার দুঃসাহস কিভাবে তার হয়? এবং একই সাথে দেখেন যে এই বক্তব্যের পরে গোপালগঞ্জে সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, তার অবস্থাও খারাপ। অর্থাৎ তার এই বক্তব্যের পরে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, হত্যার মতন ঘটনা ঘটছে। ভারতে বসে শেখ হাসিনা এই কথাগুলো বলছে এবং
এই বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেভাবে জোরালোভাবে কথা বলা দরকার ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে, সেই বিষয়েও আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। অর্থাৎ শেখ হাসিনাকে আমার মনে হচ্ছে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে তো ভারতের গণমাধ্যম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এরকম সংখ্যালঘু কার্ড তারা খেলবেই। বাংলাদেশে তো সংখ্যালঘু, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে ভারত থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করে পিটিআইকে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ ফেরত চাইবার আগ পর্যন্ত ভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। সেটি তিনি ভালো বলেছেন, চুপ থাকতে হবে, কিন্তু আমার মনে হয় যে তিনি তো চুপ থাকবেন না। তিনি ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে এবং যার প্রমাণ আমরা বাংলাদেশে দেখছি যে আওয়ামী পান্ডারা কিভাবে বিক্ষুব্ধ হয়েছে, কিভাবে সহিংসতা তারা ঘটাচ্ছে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তারের ব্যাপারে এক ধরনের উদাসীন মনোভাব প্রকাশ করছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা দরকার, একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা দরকার, সেই বিষয়েও আমার কাছে মনে হয়েছে যে এই সরকার উদাসীন। অর্থাৎ আওয়ামী লীগকে কেন আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে আমি জানি না। এই সরকারের পক্ষ থেকে তো ত্বরিত গতিতে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই বিষয়টি স্পষ্ট রাশেদ খান, একটু এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই জনাব এম আব্দুল্লাহ, যে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় কি দেওয়া হচ্ছে, বাস্তবতাটা আসলে কি? আমি সেখানে আসছি। আপনি আরো দুই একটি বিষয় এখানে অবতারণা করেছেন, যেমন শেখ হাসিনার সাথে একটা কনভারসেশন যেখানে তিনি বলেছেন বাংলাদেশের কাছেই আছেন, চট করে বাংলাদেশে ঢুকে যাবেন। আমি মনে করি এটা একেবারেই একটা নাটক। নাটকে পনাতো তার মজ্জাগতভাবে শেখ হাসিনা কিন্তু নাটক করে খুব মজা পান তিনি। আমরা বাংলাদেশেও বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সময়ে তার নাটক আমরা এই যে আন্দোলন, যে সফল আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলনের সময় আমরাও দেখেছি তার বিভিন্ন ধরনের নাটক আমরা দেখেছি। এটা স্রেফ তার কর্মীদেরকে একটা, যখন হতাশায় তারা নিমজ্জিত, যখন সবাই একেবারে ডিপ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এখন তাদেরকে একটু চাঙ্গা করার এটা একটা প্রয়াস থেকে কিন্তু এ ধরনের এটা পরিকল্পিতভাবে এটাকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং সেখানে আমরা শেখ হাসিনার সাবেক একজন এপিএস তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তার সাথে এই ধরনের কনভারসেশন এটা এভাবে প্রকাশ করা উচিত হয় নাই। তারেক রহমানের সাথে তো এরকম অনেকের কনভারসেশন হয়, সেগুলো তো তারা কোনোদিন প্রকাশ করে নাই। এই সবই আমি মনে করি একটা প্যাকেজের আওতায় হচ্ছে, যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত, একটা মৃত্যু উপত্যকা বানিয়ে গেছে। সেই দলের প্রধান যেভাবে পালিয়ে গেছেন, খুব ইন্টারেস্টিং। আজকে আপনি দেখবেন একটা ইংরেজি দৈনিকের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনা কীভাবে পালালেন, এটার কিন্তু একটা বিবরণ একটা ইংরেজি দৈনিকে প্রথমবারের মতো একদম ফ্লাইটের ট্র্যাকিং রিপোর্ট সহ তারা একটা রিপোর্ট করেছে। জনাব এম আব্দুল্লাহ, আপনি বলছিলেন আসলে দানবীয় শাসনকালের কিছু কিছু চিত্র আপনি তুলে ধরছিলেন, সেই জায়গা থেকে আসলে পুরো ঘটনাটিকে শুধুই নাটক বলে সরলীকরণ করা যায় কিনা, নাকি পরাজিত শক্তির ষড়যন্ত্রও দেখছেন? না, ষড়যন্ত্র তো, এই নাটকটাও তো ষড়যন্ত্রের অংশ। নাটক যেটা করছে সেটা এই যে তাদেরকে, এই সন্ত্রাসী শক্তিকে, আওয়ামী লীগের যে ক্যাডার আছে, অস্ত্রধারী আছে, এখনো হাজার হাজার অস্ত্র তাদের হাতে রয়ে গেছে, কিন্তু বৈধ অবৈধ মিলিয়ে, লাইসেন্স করা লাইসেন্স ছাড়া এই অস্ত্রগুলো রয়ে গেছে। এদেরকে আবার মাঠে নামানোর জন্য, এই দেশপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য যে কথাটি রাশিদ বলেছেন যে তার এই বক্তব্যের 24 ঘন্টা, তার বক্তব্য প্রকাশের 24 ঘন্টা না যেতেই দুটি খুন হয়েছে দেশপ্রেমিক একটি দলের দুইজন কর্মী, এবং এর মধ্যে একজন অত্যন্ত মেধাবী, যিনি ক্রীড়া জগতের জন্য অত্যন্ত আম্পায়ার হিসেবে তার বেশ জনপ্রিয়তা রয়েছে, তাকে যেভাবে নৃশংসভাবে বর্বরভাবে হত্যা করা হয়েছে। এই সব করার জন্য তাদের হাতে তো প্রচুর অর্থ রয়েছে, কিন্তু আরেকটা বিষয় স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আওয়ামী লীগকে বর্তমান সময়ে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনার বিস্তারিত প্রশ্রয় দেওয়ার লোকের তো অভাব হবে না। তাদের হাতে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, দেশ সন্ধ্যার এই প্রজেক্টে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এম আব্দুল্লাহ, যে আলোচনায় আমরা ছিলাম, আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ এবং এমপি মন্ত্রীদের গ্রেপ্তার নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে এবং কোথাও কোথাও অভিযোগ এসেছে যে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। কি বলবেন? ধন্যবাদ। যে কথাটি আমি বলছিলাম শুরুতে, যে এই প্রতিবেশী দেশটি ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পর সেখানে আশ্রয় দিচ্ছে। আবার আমাদের দেশে এটা তো আওয়ামী লীগ, আপনি জানেন যে লক্ষ কোটি টাকা বাংলাদেশকে লুটপাট করে একদম বাংলাদেশকে ফোকলা করে ফেলেছে।
তো এই টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে তো আমরা এমন হই যে এমন পরিশুদ্ধ হয়ে যাই নাই যে এগুলো টাকা পয়সা ব্যবহার করলে কিছু লোককে বাগে আনা যাবে না। তো এই সমস্যাটা তো থাকা অস্বাভাবিক নয়। কিন্তু একটা কথা আমি সাথে এটাও বলতে চাই যে যদি শেখ হাসিনা যদি মনে করেন সহসা চট করে ঢুকে পড়বেন আর তার এখানে পুনর্বাসনের সুযোগ হয়ে যাবে, আমি মনে করি তাহলে উনি একটা ভুলের রাজ্যে, বিশাল ভুলের রাজ্যে বাস করছেন। কারণ তাকে আগে হিসাব নিকাশ দিতে হবে যে সহস্রাধিক যে ছাত্র জনতার রক্তে রঞ্জিত যে বিজয়, তাদের রক্তের মূল্যটা তিনি পরিশোধ করার আগে তিনি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি না তিনি এখানে আর পুনর্বাসন। এবং আওয়ামী লীগ, এমন আওয়ামী লীগের মতো একটি দল, তার ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়, সেই দলটি আজ গত 1 মাস 10 দিনে এখানে কি কেউ দাবি করতে পেরেছে আমরা কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে আমি এই দলটির হাল ধরলাম, আমি এই দলটির একটা বিবৃতি একটা বক্তব্য দেওয়ার কি সাহস করেছে? পৃথিবীর ইতিহাস হচ্ছে কোনো স্বৈরাচার গণ অভ্যুত্থানে পতনের পরে সেই স্বৈরাচার আর ফিরে সেই মানে পুনরায় রাজনীতিতে খুব সহসা ফিরেছে এরকম কোনো উদাহরণ নাই। না, গণ অভ্যুত্থানে পতনের পরে সহসা ফিরে আসার কোনো উদাহরণ নাই। আমি বিশ্বাস করি যে তারা 15 বছর ছিল, অন্তত পক্ষে আরো 15 বছর, এবং সেটা 30 বছরও হতে পারে, দ্বিগুণ। 15 বছর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। এখন এই মাঝে মধ্যে ভেলকি দিয়ে জানান দেওয়ার যেসব চেষ্টা, এগুলোর রাজনৈতিক কূটকৌশল। শেখ হাসিনার এইসব রাজনৈতিক কূটকৌশল সম্পর্কে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এরা খুবই ওয়াকিবহাল। এখন যেটা হবে, যদি কিছু মাথাছাড়া দেওয়ার চেষ্টা করে, নতুন করে যে রক্তপাত হবে, আমি মনে করি এটার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে। কিন্তু আব্দুল্লাহ, যে আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল যে এমপি মন্ত্রীদের গ্রেপ্তার নিয়ে হঠাৎ ধোঁয়াশা তৈরি হয়েছে। কখনো সংবাদ মাধ্যমে খবর আসছে যে অমুক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, আবার কখনো শোনা যাচ্ছে যে অমুক মন্ত্রী দেশ ত্যাগ করেছেন। এগুলো এই গুজবের জায়গাগুলো বাংলাদেশে সবসময়ই ছিল, এখনো সেটা আছে। এবং এই এখন হলো গুজব লীগ, তো আমরা একটা পরিভাষা আমরা শুনেছি গুজব লীগ। এখন এই নতুন করে এই যে অর্থ অবৈধভাবে লুটের অর্থ দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে সেটাকে প্রমোট করে নানান ভুয়া জিনিস সেখানে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনেকের গ্রেপ্তারের বিষয়টা আমি যেভাবে আমরা যতটুকু জানি, খোঁজখবর রাখি, অনেকেই নজরদারিতে আছেন বা বিশেষ কোথাও আশ্রয় চেয়েছেন সেখানে আছেন। তাদেরকে সময় সময়, যেমন আজকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যে ক্যাশিয়ার, যার মধ্য দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করে পোস্টিংগুলা, পুলিশের পোস্টিংগুলো হতো, তাকে কিন্তু আজকে সামনে নিয়ে আসা হয়েছে। উত্তরা থেকে গ্রেপ্তার আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন। এর আগে ধারাবাহিকভাবে আমরা কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো আলোচিত ব্যক্তি, দুর্নীতিবাদ ব্যক্তি, ফেসিবাদের দোসর গ্রেপ্তারটা আমরা দেখছি, এবং আমরা আগামী দিনগুলোতে হয়তো আরও সেটা দেখতে পাবো। কিন্তু এটার জন্য এটা আরও দ্রুত হওয়া দরকার, যেটা দেশের জনগণ চায় যে এটা আরও দ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। এবং শেখ হাসিনা দেশে আসবেন তো অবশ্যই আসবেন, কিভাবে তিনি আসবেন? বিচারের মুখোমুখি হওয়ার জন্য আসবেন। মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচার শুরু হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেখানে মুখোমুখি হওয়ার জন্য তাকে তো আসতেই হবে, আসতে তিনি বাধ্য। এবং তিনি একদিক থেকে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, জানেন কিনা জানি না, আজকে যেটা ওই ইংরেজি কাগজের বিবরণের মধ্যে একটা বিষয় এসছে যে তার পালিয়ে যাওয়ার সময়টার, তিনি কিন্তু এখান থেকে বাইরে হওয়ার সময় কোনো ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে তো যান নাই। রেকর্ড, বাংলাদেশের রেকর্ডে কিন্তু তিনি বাংলাদেশেই আছেন। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং দিক, কারণ যে কোনো লোক সীমানার বাইরে গেলে তার কিন্তু ইমিগ্রেশনের মাধ্যমে ইমিগ্রেশনের সিল নিয়ে যেতে হবে, তার কিন্তু সেভাবে যাওয়া হয় নাই। তিনি প্লেনে উঠে অপেক্ষা করেছিলেন, দেখা যাক তার পুলিশ বাহিনী, তার অন্যান্য বাহিনী এই হাজার হাজার মানুষকে হত্যা করে পরিস্থিতি কন্ট্রোল করতে পারে কিনা, বিমানে উঠেও কিন্তু অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন দেখলেন যে গণভবনে হাজার হাজার লোক একসঙ্গে ঢুকে গেছে 3টার পরে এবং 3:20 তিনি এখান থেকে ফ্লাই করে গেছেন, এবং সেখানে এই জন্য তার যদি সহসা তিনি ফিরে এসে এখানে আবার সেই সুযোগটা থাকবে না, এটা তো বুঝলে ভালো করবেন। না হলে আবার যদি রক্তপাতের সেই পরিস্থিতি তৈরি হয়, কারণ ছাত্র জনতা তাকে সহজে ক্ষমা করবে না, এটা তাকে বুঝতে হবে। রাশিদ খান, প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা সমতার ভিত্তিতে, কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড আসলে আমাদের কি বার্তা দেয়? 2011 সালে ফেলানি, 2024 এসে স্বর্ণাদার, সবশেষ জয়ন্ত কুমার। দেখেন, ভারতের সাথে আমাদের অতীতে কখনোই আসলে ওইভাবে সম্পর্ক ছিল না বলতে দেশের জনগণের কোনো সম্পর্ক ছিল না। ভারত
তার একটি দল, নিয়োজিত দল এখানে ক্ষমতায় তাদেরকে রাখবে, সেই চেষ্টা সবসময় করেছে। এবং সেক্ষেত্রে জাতীয় পার্টি যখন এরশাদ ছিল তাদেরকে ব্যবহার করেছে, এরপরে আওয়ামী লীগকে ব্যবহার করেছে, কিন্তু বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন তাদেরকে ব্যবহার করতে পারেনি। তো যখন ব্যবহার করতে পারেনি তখন দেখবেন যে তারা সীমান্তে হত্যা ঘটিয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। ঠিক একইভাবে এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সুতরাং এখনও তারা ওই ধরনের চক্রান্ত শুরু করেছে, ভয় দেখানোর চক্রান্ত। এর আগে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছে, এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসছে। অর্থাৎ এক ধরনের হুমকি দিয়ে দিয়েছে, বাংলাদেশের সাথে এক ধরনের যুদ্ধে তারা জড়াবে, এ ধরনের হুমকি তারা দিয়েছে, যাতে করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার শান্ত থাকে। এবং যেটি আপনি ডক্টর ইউনূসের কথা বললেন, আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, কারণ এই আন্দোলনে তো আমাদের ভূমিকা সম্পর্কে সকলেই জানে। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেটার নেতৃত্বে তো আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর আমরা ছিলাম, এবং সেটি একটি সফল আন্দোলন ছিল। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের কোটা সংস্কার আন্দোলন, সেখানে আমাদের দল সংগঠন আমাদের অগ্রগণ্য ভূমিকা ছিল। অর্থাৎ এই অভ্যুত্থানের যে বীজ সেটা কিন্তু আমরাই বপন করেছি। তো সেক্ষেত্রে এই সরকারকে আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই সরকারের যথেষ্ট দুর্বলতা প্রকাশ পাচ্ছে। যেমন আওয়ামী লীগের এমপিদেরকে যেভাবে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা দরকার ছিল, সেটি কিন্তু গ্রেপ্তার করতে পারছে না। অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে যে এই ক্ষেত্রে প্রশাসনে যারা আছে, আওয়ামী লীগের যারা উচ্ছিষ্টভোগী, তারা কিন্তু সহযোগিতা করছে পালিয়ে যেতে। আপনি দেখেছেন যে ধানমন্ডি থানায়, সেখানে আপনার আওয়ামী লীগের যে স্থায়ী কমিটির মায়া সাহেবের যিনি পিএস ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, থানায় ছাত্র জনতা দিয়েছিল, পরবর্তীতে তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে গতকাল। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আপনি যদি দ্রুত সময়ের মধ্যে পুলিশের যে সংস্কার, এখনো পর্যন্ত আমরা পুলিশের আইজিবির সাথে বৈঠক করেছি, ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছি, এবং ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তার সাথে বৈঠক করে আমাদের কাছে যে তথ্য উপাত্ত, 90% পুলিশ আওয়ামী লীগের সুবিধাভোগী। তো এদেরকে আপনি প্রশাসনে রেখে আপনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন? পুলিশ তো এই সরকারের কথা শুনছে না। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশের ব্যাপক রদবদল এসেছে, কিন্তু শৃঙ্খলা কি ফিরেছে? কোনো শৃঙ্খলা ফেরেনি। আপনাকে হয়তো নারায়ণগঞ্জের এসপিকে ট্রান্সফার করে আপনার গোপালগঞ্জে দেওয়া হয়েছে, বা আপনার গোপালগঞ্জের এসপিকে ট্রান্সফার করে ঢাকাতে দেওয়া হয়েছে। এই যে রদবদল, অর্থাৎ আওয়ামী লীগের বদলে আওয়ামী লীগ, এর মাধ্যমে আপনি কিভাবে দেশের পরিবর্তন করবেন? আমরা যে দাবি করেছিলাম যে 7 দিনের মধ্যে যারা আওয়ামী লীগের আমলে যাদেরকে বিভিন্নভাবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদেরকে ওয়াইসডি করতে হবে বা চাকরিচ্যুত করতে হবে। পুলিশের যে বিপ্লব, হারুন, মেহেদি, এই পান্ডারা কোথায়? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তারা তো বাংলাদেশে আছে। সেনাবাহিনীর হেফাজতে বা সেনাবাহিনীর সেফ হোমে 626 জন আশ্রয় নিয়েছিল। আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে সেই তালিকাটা প্রকাশ করা হোক। এখনো পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো সেই দাবি করা হচ্ছে না। কেন তারা প্রকাশ করছে না? এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে। আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে উৎপাত, বিভিন্ন জায়গায় যে ধরনের রাহাজানি শুরু হয়েছে, চাঁদাবাজি শুরু হয়েছে, এগুলো কি নিয়ন্ত্রণ করতে পারছে? র্যাব তার কথা শুনছে না, পুলিশ তার কথা শুনছে না, সচিবালয়ের কর্মকর্তারা তার কথা শুনছে না। আমরা সচিবালয়ে একাধিকবার গিয়েছি উপদেষ্টাদের সাথে বৈঠক করতে, সেখানকার কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, কথা হয়েছে। তারা বলছে যে সবার মধ্যে গা ছাড়া ভাব। অর্থাৎ আওয়ামী লীগের আমলে গত 15 বছরে যাদেরকে আপনি নিয়োজিত করেছেন, দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আপনি বাদ দেবেন না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে উপদেষ্টারা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে তো এখানে বিএনপি জামাতের লোক ঢুকে যাবে। এই একটি জুজুর ভয়ের জায়গা থেকে মূলত তাদেরকে সরানো হচ্ছে না। তার মানে এক ধরনের আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই কারণেই কিন্তু এই বক্তব্য আমি আগে দিয়েছি। আমরা যে আহ্বানগুলো রাখছি, যে এই সরকার যদি আমাদের আহ্বানগুলো না রাখে, যে প্রশাসনের রদবদল না, প্রশাসনে যারা আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে, আওয়ামী সুবিধাভোগী ছিল, এই বিপ্লব হারুনদের মতন যারা আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। রাশেদ খান, আপনি সংকটগুলো তুলে ধরছিলেন, কিন্তু সমাধান কোন পথে? সে প্রশ্ন সমাধান তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে আমাদের পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাই কিন্তু এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সেই জায়গা থেকে আমরা বর্তমান বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখছি সর্বক্ষেত্রেই সংকট। সমাধান কোন পথে? আর সরকারের যে সম্প্রতি নেওয়ার সংস্কারের যে উদ্যোগ, সেগুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা যেটি পাবলিকলি আমাদের বক্তব্যে এবং একই সাথে উপদেষ্টাদের সাথে আমাদের ধারাবাহিকভাবে আমরা যে মিটিং করছি, আমরা তাদেরকে বলেছি যে এখানে অভিজ্ঞ কিছু লোক দরকার,
যাদের সমন্বয়ে এই পরিষদ গঠিত হয়েছে সেখানে তাদের অভিজ্ঞতা এনজিও সেক্টরেই বেশি, কিন্তু এইখানে রাজনৈতিক বিষয়ে অভিজ্ঞতা বা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা সেক্ষেত্রে তাদের দুর্বলতা বা ঘাটতি রয়েছে। যে কারণে আমরা বলেছি যে এইখানে এই পরিসরটা বাড়াতে হবে। 17 জন মানুষের মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এটি অসম্ভব। মিনিমাম এই সংখ্যাটা 50 জন হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দলগুলোর মতামতের ভিত্তিতে এই পরিধি আপনারা বাড়ান। অন্যথায় একজন ব্যক্তি 2 থেকে 3টা 4টা মন্ত্রণালয় তিনি কিভাবে চালাবেন? এটি কি কখনো সম্ভব? যদি প্রকৃতপক্ষে তারা রাষ্ট্র সংস্কার চায় তাহলে উপদেষ্টাদের পরিধি অবশ্যই বাড়াতে হবে, এবং এক্ষেত্রে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাংবাদিক, আইনজীবী যারা রয়েছে তাদের পরামর্শের ভিত্তিতে যদি তারা মনে করে যে আমরা এই কয়জন মিলে রাষ্ট্র সংস্কার করে ফেলবো, এটি অসম্ভব। সুতরাং এই পরিসর অবশ্যই বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো, যদি তারা স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে আওয়ামী লীগের যে 300 ডামি এমপি যারা মন্ত্রী ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত হলো, আওয়ামী লীগের আমলে যারা পুলিশের উচ্চ পদে ছিল সুবিধাভোগী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর, ফরিদপুর অঞ্চল থেকে যাদেরকে পুলিশে এবং প্রশাসনে ঊর্ধ্বতন পজিশনে বসানো হয়েছিল তাদেরকে সরিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত এই প্রশাসনের সংস্কারের জায়গাটা এখনও হয়নি। আমরা দেখছি যে নারায়ণগঞ্জের এসপিকে সরিয়ে আপনার কুমিল্লাতে দেওয়া হচ্ছে, এটি তো কোনো সংস্কার না। তাদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, প্রশাসনে ব্যাপকভাবে পরিবর্তন ঘটানো যায়, তাহলে কিন্তু এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। প্রয়োজনে যেটি করা যায় সেটি হলো ছাত্র জনতা যাদের পড়াশোনা রয়েছে, জ্ঞান রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদেরকে 1 লাখ ছাত্র জনতাকে প্রয়োজনে পুলিশে শর্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে চাকরি দেওয়া হোক। অন্যথায় কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন? ইতিমধ্যে আমরা দেখেছি যে আনসাররা কু করার চক্রান্ত করেছে, বিচার বিভাগে কু হওয়ার চক্রান্ত হয়েছে, সচিবালয়ে কু হওয়ার চক্রান্ত হয়েছে, সচিবরা। এই কাজগুলো তো থেমে নাই। এখন শেখ হাসিনা কি বসে আছে? তিনি তো ভারতে বসে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। আপনাদের মিডিয়াতে দেখেন মিডিয়াকে কিভাবে রাজনীতিকরণ, দলীয়করণ করা হয়েছিল। এখন তো আমরা টকশোতে আসতে পারছি, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে যারা ভিন্ন মতের মানুষ তাদেরকে এমবার্গো দেওয়া হয়েছিল। এনএসআই, ডিজিএফআই বিভিন্ন টেলিভিশনে গিয়ে আমাদের নাম দিয়ে আসতো যে অমককে টকশোতে রাখা যাবে না। এই টেলিভিশনে সংস্কার হয়েছে, মিডিয়া সংস্কার হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। সুতরাং সর্বক্ষেত্রে যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যাবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনি নিশ্চয়ই দেখছেন মানুষের হাহাকার, রাস্তায় ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ কাজ করে না, তো কিভাবে? জনজীবন তো স্থবিরও হয়ে গেছে। সুতরাং এই পরিস্থিতিগুলো কন্ট্রোল যদি তারা না করতে পারে তাহলে দেখবেন 6 মাস পরে মানুষ বলবে যে তোমাদেরকেও আমরা চাই না। তা আমরা চাই না যে এই সরকার রাষ্ট্র সংস্কার না করেই তারা বিদায় নিক। আমরা তাদেরকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করতে চাই। সেক্ষেত্রে অবশ্যই দলগুলোর মতামত পরামর্শ নিতে হবে। দুঃখজনকভাবে, আমি শেষ করবো, আমাকে 1 মিনিট সময় দেন। দুঃখজনকভাবে বলতে হয় যে দলগুলোর কাছ থেকে যে ধরনের সহযোগিতা তারা নেওয়া দরকার ছিল এখনো পর্যন্ত সেই সহযোগিতা তারা নিচ্ছে না। তারা দলগুলোকে ডাকছে না। তারা যে কমিশন গঠন করেছে তারা বলছে যে 3 মাস মেয়াদ, 3 মাস পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। কিন্তু এই 3 মাস যে তারা কাজ করবে, দলগুলোর পরামর্শ ছাড়াই, তাদের সাথে সংলাপ ছাড়াই যে প্রতিবেদন তারা দাখিল করবে সেটি তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হলো 3 মাসের ধাপে ধাপে রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তাদের মতামতের ভিত্তিতেই প্রতিবেদন প্রকাশ করা হোক। অন্যথায় আপনি দলগুলোকে অ্যাভয়েড করে কোনোভাবে আপনি সংস্কার করতে পারবেন না। সর্বশেষ যেটি বলবো সেটি হলো এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে ভূমিকা ছিল। বিএনপির ভূমিকা ছিল, জামাত ইসলামের ভূমিকা ছিল, গণ অধিকার পরিষদের ভূমিকা ছিল, হেফাজত ইসলামের ভূমিকা ছিল, চরমনায়ের ভূমিকা ছিল, সমস্ত বাম সংগঠনের ভূমিকা ছিল। কিন্তু দেখেন যে ডক্টর ইউনূস স্যার কি বললেন? তিনি বললেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা আর জনগণ আমাদের সমর্থন দিয়েছে। এবং একই কথা কিন্তু উপদেষ্টাদের অনেকে বলেছে যে পুরাতনরা বাদ, নতুনরা আগামীতে নেতৃত্ব দেবে। এর মাধ্যমে কিন্তু মানুষ এখন মনে করছে, রাজনৈতিক দলগুলো মনে করছে যে একটি রাজনীতিকরণ করার একটি চক্রান্ত চলছে। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে, আপু আমি 30 সেকেন্ডে শেষ করি, রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে তাদের সাথে আলাপ আলোচনা না করে, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত না করে এবং তাদের যে অবদান
রাজনৈতিক দলগুলো যে এতগুলো কর্মী নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের দলের এখনো পর্যন্ত 11 জন শহীদ হয়েছে, বিএনপি জামাতের পরে সর্বোচ্চ শহীদ এবং আহত হয়েছে আমাদের দলের, কিন্তু দলগুলোর সেই মর্যাদা, সেই একদম স্পষ্ট। রাশেদ খান, ধন্যবাদ তাদের জানাচ্ছি যে আপনাকে। অংশগ্রহণ ছিল সেটা কিন্তু অস্বীকার করা এই হচ্ছে। বিরাজনীতিকরণের যে অভিযোগ রাশেদ খান তুললেন, এ বিষয়ে আপনার মন্তব্য? এটা পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে বিরাজনীতিকরণের যদি কোনো রকম পরিকল্পনা থাকে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেটা, তাহলে সেটা বুমেরাং হবে। অতীতে 1/11-এর পরে এই বিরাজনীতিকরণ করতে গিয়ে তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত মানে কিভাবে নিজেদের জীবন রক্ষা করবেন সেই আশ্রয় চাওয়া লেগেছে। এই জন্য দিল্লি পর্যন্ত গিয়ে গ্যারান্টি নিতে হয়েছে মইনুল আহমেদকে যে আমাকে যাতে সেফ এক্সিট দেওয়া হয়। বিরাজনীতিকরণের কোনো চিন্তা যদি ন্যূনতম থাকে, আমি জানি না রাশিদ ভাই সুনির্দিষ্ট কোনো অভিযোগ আকারে বলেন নাই, তাই ধারণা করছেন। আমি যে বক্তব্যগুলো দিয়েছি আপনি শুনেছেন। হ্যাঁ শুনেছি। তো সেই জায়গাটাতে অবশ্যই আমি মনে করি ডক্টর ইউনূস দুটি জাতির উদ্দেশ্যে দুটি ভাষণ দিয়েছেন। দুটি ভাষণই আমি মনে করি অত্যন্ত গোছানো ছিল। তিনি বলেছেন যে এই এক মাসের মধ্যে 198টি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সব কিছুই মানে সুনির্দিষ্টভাবে যদি বলতে যাই, দুটি ভাষণই অত্যন্ত ভালো হয়েছে এবং নন্দিত হয়েছে। কিন্তু কিছুটা গ্যাপ তো থাকবে। তিনি যেটি বলেছেন যে এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে তার আরেকটু উদার হওয়া উচিত ছিল, রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করা উচিত ছিল। এটার সাথে আমি একমত। এখানে এমন কোনো, আমি দুঃখজনকভাবে আমরা দেখছি যে সমন্বয়কদের কেউ কেউ এমন একটা মুইকি হনুরে এই ধরনের একটি ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা তেমন অনেকেই তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারছেন না। বৃহৎ রাজনৈতিক দলের আমি অত্যন্ত স্তম্ভিত হয়েছি যে বিএনপি হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলই স্বীকার করতে হবে যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দুটি দল এবং ক্ষমতার দাবিদার। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা আগামী দিনে ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতার দাবিদার এবং যৌক্তিকভাবে সেই দলের যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নাম উল্লেখ করে বলছিলেন যে তিনি এখন আমাদের ভাষায় কথা বলছেন, আমরা যা চাই সেটা বলছেন, ওনাদের যে ভবিষ্যতে ওনারা এগুলো যে মানবেন তার কোনো, এভাবে এটা কিন্তু এটা মানে আমি মনে করি যে তাদের মুখ দিয়ে এভাবে দলীয় নেতার নাম উল্লেখ করে এটা কোনোভাবেই আমরা কামনা করি না। এবং এটা শ্রদ্ধা থাকা দরকার, বড় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু এমন না যে 36 দিনে এটা হয়ে গেছে। 15 বছর ধরে জীবন দেওয়ার মাধ্যমে 1.5 লক্ষাধিক মামলায় প্রায় 50-60 লক্ষ আসামি, তারা কিভাবে দুঃসহ জীবনযাপন করে, এগুলো দিয়েই সব কিছু মিলিয়েই কিন্তু এ ধরনের একটি আবহ তৈরি হয়েছে। একজন রাজনৈতিক নেতা অত্যন্ত চমৎকারভাবে এটা তুলে ধরেছে, আমি তাকে থ্যাঙ্কস দিই। তিনি বলেছেন যে মেসি কিন্তু একা গোল করতে পারে না। সেখানে 11 জনের টিম যখন একটা বলকে গুছিয়ে এনে দেয়, মেসি সেটা গোল পোস্টে ঢুকাতে পারেন। কিন্তু এখন এই যে সমন্বয়কদের কারো কারো মনে হচ্ছে যে তারা একাই একদম শেষ প্রান্ত থেকে বল নিয়ে সোজা গিয়ে গোল পোস্টে ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের চিন্তা যদি তারা করে থাকেন, তাহলে ঐক্যের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে তাতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের একটা সুযোগ তৈরি হবে। এটা করা ঠিক হবে। আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।